একদিন বাড়িতে কেউ ছিল না, তাই পাশের বাড়ির এক আন্টি আমাকে তার বাড়িতে ডাকলেন। আমি ভাবলাম হয়তো তার কোনো কাজে সাহায্য দরকার, তাই আমি তার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখি আন্টি লাল রং এর একটি সুন্দর শাড়ি পরে আছেন। এই শাড়িতে তাকে অনেক সুন্দর আর আকর্ষণীয় লাগছিল। তিনি আমাকে তার ঘরের ভিতরে নিয়ে গেলেন। তিনি বললেন, আমার বাসায় কেউ নেই, তাই তোমার একটু সাহায্য দরকার। তোমাকে কিছু নতুন বিষয় শিখাবো। তার কথাগুলো শুনে আমি কিছুটা অবাক হলাম, কিন্তু পরে বুঝলাম তিনি আমাকে কিছু কাজে সাহায্য করতে বলছেন। দিনভর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই আন্টি আমাকে তার ঘরে বিশ্রাম নিতে বলল। বিছানায় শুয়ে পড়তেই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই দেখলাম দীপ্তি আন্টি আমার পাশে শুয়ে আছে, তার হাত আমার বুকের উপর রাখা। এমন অবস্থায় তাকে দেখে আমি একটু দূরে সরে গেলাম। মনে হলো হয়তো রাতে ঠান্ডা লাগায় সে পাশেই এসে শুয়ে পড়েছে, আর ঘুমের ঘোরে আমি তা বুঝতেই পারিনি। যেই আমি উঠলাম, আন্টিরও ঘুম ভাঙল। তখন আমি তাকে বললাম, দীপ্তি আন্টি, তুমি আমার পাশে কেন শুয়েছিলে? দীপ্তি আন্টি জবাব দিল, আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম, কিন্তু রাতে খুব ঠান্ডা লাগছিল, তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি। এই বলে আন্টি আমাকে, আমাদের নতুন বাড়ির নির্মাণ প্রায় শেষ হয়ে আসছিল, তাই আমি প্রায়ই সেটি দেখতে যেতাম। নতুন বাড়িটি আমাদের মূল বাড়ি থেকে প্রায় 15 কিলো দূরে ছিল। একদিন সেখানে কাজ দেখতে গিয়েছিলাম, তখন পাশের বাড়ির একজন আন্টি প্রায়ই আমাকে চা বা পানি খাওয়ার জন্য ডাকতেন। তার এই আন্তরিক আমন্ত্রণে একদিন আমি তার বাড়িতে গেলাম। সেই দিন তিনি আমার সাথে অনেক কথা বললেন এবং কিছু নতুন বিষয় আমার সাথে শেয়ার করলেন। পাশের বাড়ির আন্টি বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলছিলেন এবং তার শাড়ি কিছুটা ভিন্নভাবে পরা ছিল। বাড়িতে ঢোকার পর তিনি আমাকে চা খাওয়ার জন্য জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমি চা খাই না, কিন্তু তিনি জোর দিয়েই চা বানিয়ে দিলেন। যখন তিনি আমাকে চা দিলেন, তখন তার হাত আমার হাতে হালকা করে স্পর্শ করল। সেই মুহূর্তে আমি কিছুটা অদ্ভুত কিছু অনুভব করলাম, তবে আমি তখনও বিষয়টিকে মজা হিসেবেই নিয়েছিলাম। এরপর তিনি বললেন, আজ তুমি ঠিক সময়ে এসেছ। বাসায় কেউ নেই, আমার একটু সাহায্য দরকার। আমি ভাবলাম হয়তো কোনো কাজের সহায়তা দরকার, কিন্তু পরে তিনি আমাকে তার ঘরের দিকে নিয়ে গেলেন। আমি কখনো ভাবিনি যে সেদিন এমন কিছু ঘটতে পারে। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও, কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি অরিন্দম, বয়স 22 বছর। আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, তবে কঠোর পরিশ্রম করে আমি বেশ কিছু টাকা সঞ্চয় করতে পেরেছিলাম। আমার স্বপ্ন ছিল বাবা মাকে ছোট বাড়ি থেকে বের করে বড় একটি বাড়িতে নিয়ে আসার। আমাদের নতুন বাড়ির নির্মাণ প্রায় শেষ হয়ে আসছিল, তাই আমি প্রায়ই সেখানে যেতাম। একদিন আমি লক্ষ্য করলাম সামনের বাড়ির একজন 32 বছরের মহিলা আমাকে দেখছেন। আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, তবে যখনই তাকাতাম দেখতাম তিনি আমাকে গভীরভাবে দেখছেন। একদিন তিনি হাতের ইশারায় আমাকে ডাকলেন। আমি তার কাছে গেলে তিনি হেসে বললেন, কি নতুন বাড়িতে কবে উঠছ? তোমাদের বাড়ির কাজ কবে শেষ হবে? এভাবে আমাদের আলাপ শুরু হলো। তার নাম ছিল দীপ্তি। আমি প্রথমে তাকে আন্টি বলে সম্বোধন করেছিলাম। দীপ্তি আন্টি আমাকে প্রায়ই দেখতেন। তার বাড়ি আমাদের নতুন বাড়ির সামনেই ছিল, তবে খুবই সাধারণ একটা বাড়ি ছিল। তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং সবসময় শাড়ি পরতেন, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলত। যেহেতু কিছুদিন পর আমরাও ওই এলাকায় বসবাস করব, তাই মাঝে মধ্যে তার সাথে কথা হতো, তবে এর বেশি কিছুতে আমার আগ্রহ ছিল না। আমি 22 বছর বয়সী একজন তরুণ, আর দীপ্তি একজন 32 বছরের মহিলা। একদিন যখন আমাদের নতুন বাড়ির নির্মাণ কাজ চলছিল, আমি সেখানেই একটি চেয়ারে বসেছিলাম। ঠিক তখনই দীপ্তি আন্টি সন্ধ্যায় আমার জন্য 1 কাপ চা নিয়ে আসলেন। তিনি বললেন, সকালে থেকে দেখছি তুমি খুব মনোযোগ দিয়ে তোমার বাড়ির কাজ দেখছ। দীপ্তি আন্টির এই আন্তরিক আচরণে আমি মুগ্ধ হলাম, কারণ এমন ভালো প্রতিবেশী আমাদেরও প্রয়োজন ছিল। তার কথাবার্তা অনেক সুন্দর ছিল। আমার বাবা মা অনেক কঠিন সময় পার করেছেন এবং অনেক পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছেন। আমাদের পরিবারে আমি, আমার বাবা মা এবং আমার 15 বছর বয়সী ছোট ভাই ছিল। সম্প্রতি আমি আমার ছোট ভাইকে অন্য শহরের একটি কলেজে ভর্তি করিয়েছি এবং সে এখন সেখানে পড়াশোনা করছে। নতুন বাড়ির নির্মাণের বিষয়ে বাড়ির কারোই সঠিক ধারণা ছিল না। আমার পড়াশোনা শেষ হওয়ার পরপরই আমি একটি চাকরি শুরু করি। কিছু মাস চাকরি করার পর আমি নিজের ব্যবসা শুরু করি।
অল্প সময়েই সেই ব্যবসায় ভালো লাভ হয়, যার কারণে আমি আজ এই বাড়িটি নির্মাণ করাতে সক্ষম হয়েছি। আমি আমার বাবা মায়ের জন্য খুবই খুশি ছিলাম, কারণ তারা অনেক কিছু সহ্য করেছেন, আর আমার ভাইও ভালোভাবে পড়াশোনা করছিল। মাঝে মধ্যে আমি তার হোস্টেলে গিয়ে দেখা করতাম। একদিন আমি বাড়ির নির্মাণ কাজ দেখতে গেলাম, যাতে সব ঠিকঠাক চলছে কিনা তা নিশ্চিত করতে পারি। আমি যখন আমাদের নতুন বাড়ির নির্মাণ কাজ দেখতে গেলাম, তখন বুঝলাম কিছু জিনিস যা আমি বিদেশ থেকে অর্ডার করেছিলাম সেগুলো আসতে দেরি হচ্ছে, তাই বাড়ির কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। কাজের পরিস্থিতি দেখে আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন হঠাৎ লক্ষ্য করলাম আন্টি তার বাড়ির দরজায় দাঁড়িয়ে আমাকে দেখছেন। জানি না কেন তিনি সবসময় আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। যখন আমার চোখ তার দিকে পড়ল, তার দৃষ্টিতে যেন কিছুটা ভিন্নতা অনুভব করলাম। তার চেহারায় এমন কিছু ছিল যা আমার কাছে নতুন লাগছিল, কারণ আগে তাকে এমনভাবে দেখিনি। সে আমাকে হাত নাড়িয়ে ইশারা করল, আমিও তাকে হাত নাড়িয়ে সাড়া দিলাম এবং সেখান থেকে বেরিয়ে এলাম। দীপতি আন্টির এই আচরণে আমি কিছুটা অবাক হলাম, কারণ আমাদের মধ্যে খুব বেশি আলাপ পরিচয় ছিল না, তবুও তিনি এমনভাবে আচরণ করছিলেন যা আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল তিনি আমাকে অনেক আগে থেকেই চিনেন। আমি যখনই নতুন বাড়ির নির্মাণস্থলে যেতাম, দীপ্তি আন্টি আমার সাথে কথা না বলে থাকতে পারতেন না। প্রতিবারই তিনি আমাকে চা বা নাস্তার জন্য ডাকতেন, তবে আমি সবসময় কোনো না কোনো অজুহাতে তাকে এড়িয়ে যেতাম। কয়েকদিন পর একদিন আমি আবার বাড়ির কাজ দেখতে বেরোলাম, তখন হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হল। বৃষ্টি এতটাই জোরে হচ্ছিল যে গাড়ি চালাতে সামনের কিছুই দেখতে পাচ্ছিলাম না। ধীরে ধীরে যখন আমি বাড়ির কাছে পৌঁছালাম, তখন দেখলাম একটি ভয়ানক দৃশ্য। বাড়ির একটি দেওয়াল বৃষ্টির পানিতে ধসে পড়ে গেছে। নির্মাণ কাজ এখনও অসমাপ্ত ছিল, তাই বৃষ্টির তীব্রতা সেই কাঁচা কাজটি সহ্য করতে পারেনি। এই ক্ষতি দেখে আমি খুবই হতাশ হয়ে পড়লাম। বৃষ্টির কারণে সেই সময়ের সব শ্রমিকও চলে গিয়েছিল। আমি কোনো আশ্রয় খুঁজতে বাড়ির একটি অংশের পেছনে দাঁড়ালাম। বৃষ্টি এতটাই তীব্র ছিল যে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করেও বৃষ্টি কমছিল না, এবং আমি বুঝতে পারছিলাম না কি করব। তখন বাড়িতে ফোন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে ফোন লাগছিল না। কিছুক্ষণ পরে হঠাৎ দেখি দীপ্তি আন্টি সামনের দিক থেকে ছাতা হাতে আমার দিকে আসছেন। সন্ধ্যা নেমে এসেছিল, আর বৃষ্টির কারণে চারপাশ অন্ধকার ছিল। আন্টি এই হঠাৎ উপস্থিতি আমাকে কিছুটা অবাক করল। আন্টি একটি হাতে ছাতা এবং অন্য হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে আমার দিকে আসছিলেন। টর্চের আলো আমি তাকে স্পষ্টভাবে দেখতে পেলাম। সেই মৃদু আলোতে আন্টি একেবারেই আলাদা লাগছিল। সাধারণত তাকে শাড়িতে দেখতাম, কিন্তু আজ তিনি আধুনিক পোশাকে ছিলেন এবং তার ঠোঁটে লাল লিপস্টিক ঝলমল করছিল। এই নতুন রূপে তাকে আগে কখনো দেখিনি, এবং তার দিকে তাকিয়ে আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। ছাতাটি ছোট হওয়ায় তার শরীর কিছুটা ভিজে গিয়েছিল, আর সেই ভেজা অবস্থা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তাকে দেখে আমার দৃষ্টি বদলে যেতে থাকল। এত সুন্দর কাউকে আমি আগে কখনো দেখিনি। আন্টি এসে আমার হাত ধরলেন এবং কিছু না বলেই আমাকে তার বাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন। আমি কিছু না বলে তার পেছনে পেছনে চলতে থাকলাম। তিনি সামনে ছিলেন, আর আমি পেছনে। তার প্রতিটি ভঙ্গিমা আমাকে মুগ্ধ করছিল। আগে কখনোই কোনো নারীর প্রতি এমন অনুভূতি জন্মায়নি আমার। আজ যেন নিজের আবেগ সামলানো কঠিন হয়ে পড়ল। দীপ্তি আন্টির উপস্থিতি, তার সৌন্দর্য, আর এই বৃষ্টি, সবকিছু একসঙ্গে মিলে আমার মনে অদ্ভুত একটা প্রভাব ফেলছিল। ঠিক তখনই দীপ্তি আন্টি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, অরিন্দম, বৃষ্টির মধ্যে এভাবে কি করছো তুমি? এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখানে থেমে থাকাটা কি ঠিক? আমি দীপ্তি আন্টিকে বললাম, আমি আসলে বৃষ্টি কমার অপেক্ষা করছি, কারণ বাড়ি ফিরে যেতে অনেক দেরি হয়ে যাবে। এত জোরে বৃষ্টি হচ্ছে যে এখানেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছি। আন্টি হাসতে হাসতে বললেন, অরিন্দম, আমি তোমার প্রতিবেশী। তুমি আমার সাহায্য নিতে পারো। প্রতিবেশীরা যদি কঠিন সময়ে পাশে না থাকে, তবে কবে থাকবে? আমি মুচকি হেসে তার কথা শুনছিলাম। তিনি বললেন, এ বাড়িকে নিজেরই মনে করো। কথা বলতে বলতে আমি নিচের দিকে তাকিয়েছিলাম, তবে যখন তার দিকে তাকালাম, তার রূপ দেখে আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হল। দীপ্তি আন্টির সৌন্দর্য আমাকে মুগ্ধ করছিল। তবে আমি নিজেকে সামলে নিলাম, কারণ জানতাম আন্টির বিয়ে হয়েছে। তখন আমি তাকে বললাম, আন্টি, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আন্টি হাসতে হাসতে বললেন, আমাকে আন্টি বলো না, এবং ভবিষ্যতে যদি কখনো আমার কোনো সাহায্য লাগে, তুমি করবে তো? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম।
বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম আর ঠান্ডায় কাঁপছিলাম। দীপ্তি তখন আমার দিকে এগিয়ে এসে আমার শার্ট খুলে দেওয়ার চেষ্টা করলেন এবং তার স্পর্শে আমার শরীরের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। সেই মুহূর্তটি আমাকে অবাক করছিল, তবে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম। আমি তখন বেশ দোটানায় পড়ে গিয়েছিলাম, বুঝে উঠতে পারছিলাম না ঠিক কী করব। দীপ্তি আন্টির আচরণ কিছুটা অপ্রত্যাশিত মনে হচ্ছিল, বিশেষত তার স্পর্শে যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তবে আমি নিজেকে সামলে নিয়ে শান্তভাবে বললাম, আন্টি, দয়া করে একটু থামুন। আমার প্রশ্ন তোলার পর দীপ্তি আন্টি হেসে বললেন, অরিন্দম, কোনো চিন্তা করো না। তোমার জামাটা পুরো ভিজে গেছে, ঠান্ডা লেগে যেতে পারে। আমি তোমাকে আমার স্বামীর একটা শার্ট এনে দিচ্ছি, সেটা পরে নাও। আন্টি আমাকে সাহায্য করছিলেন, সবকিছু স্বাভাবিক ছিল যতক্ষণ না তিনি আমার শার্ট খোলার চেষ্টা করলেন। তখনই আমার মনে কিছুটা অস্বস্তি হল। আমি ধীরে ধীরে একপাশে সরে গিয়ে একটু দূরত্ব তৈরি করলাম। তিনি এরপর আরও কয়েকটা শার্ট নিয়ে এলেন, কিন্তু সেগুলোর কোনোটাই আমার গায়ে ঠিকমতো ফিট হচ্ছিল না। তখন আমি বিনয়ের সঙ্গে বললাম, আচ্ছা, আপনার কাছে যদি কোনো কাঁথা বা কম্বল থাকে সেটা দিলেই হবে। আন্টি আমাকে একটি কাঁথা এনে দিলেন এবং আমি সেটি নিয়ে তার বাড়ির সোফায় বসে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বেজে গেছে। বাড়ি ফেরার অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণ পর দীপ্তি আন্টি গরম স্যুপ নিয়ে এসে বললেন, অরিন্দম, এই স্যুপটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। আমি তার হাত থেকে স্যুপ নিয়ে খেতে শুরু করলাম। মনিকার আতিথেয়তা আমার বেশ ভালো লাগছিল, আর স্যুপটা বেশ মজার ছিল। আমি সত্যিই জানতাম না যে প্রতিবেশী এতটা ভালো হতে পারেন। স্যুপ খেয়ে কিছুটা স্বস্তি অনুভব করছিলাম, কারণ তখন একটু ক্ষুধাও লেগেছিল। স্যুপ খাওয়ার সময় আন্টি আমার সামনে বসেছিলেন, আর আমার মন বারবার তার দিকে চলে যাচ্ছিল। তার সৌন্দর্য আমাকে একদম মুগ্ধ করে ফেলেছিল। এই সময়ে দীপ্তি বললেন, অরিন্দম, এখন তোমার বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে, তাই আজ রাতটা এখানেই থেকে যাও। আর কোনো চিন্তা করো না, আমি তোমার পুরো খেয়াল রাখব। দীপ্তি আন্টির প্রতিটি কথা আমার মনে মধুর মতো লাগছিল, কারণ তার কণ্ঠ ছিল এতটাই মিষ্টি। তাকে দেখে আমার মনে হচ্ছিল, যদি আমার স্ত্রীও এমনই হতেন। আমি বিয়ে করলে এমনি একজনকেই বিয়ে করব। এসব আমি মনে মনে ভাবছিলাম। আমি যখন নানা চিন্তায় ডুবেছিলাম, তখন দীপ্তি আন্টি আমার কাছে এসে দাঁড়ালেন। তিনি এক হাতে আমার কাঁধে আলতো করে স্পর্শ করলেন এবং অন্য হাতে আমার ভেজা চুলে হাত বুলিয়ে বললেন, তোমার চুলও বেশ ভিজে গেছে। তারপর চুলের পানি মুছে দিতে শুরু করলেন। তার আচরণ তখন বেশ স্বস্তিদায়ক লাগছিল, কিন্তু আমার মন একদিকে মনে করাচ্ছিল, তিনি একজন বিবাহিত মানুষ এবং আমাকে সাহায্য করছেন, তাই আমি এর কোনো ভিন্ন অর্থ বের করা ঠিক হবে না। আমি তার সাথে সম্মানের সাথে কথা বলছিলাম। আমি তাকে বললাম, তোমার বাসায় থাকাটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না, কিন্তু আজকের রাতটা থেকে যাব। তাছাড়া কোনো উপায় নেই। তবে ভোরেই বাড়ি ফিরে যাব। বৃষ্টি থামার নাম নিচ্ছিল না, আর সেই বৃষ্টি যেন আমাদের এই সাক্ষাতের মূল কারণ হয়ে উঠেছিল। আমি ভাবছিলাম যে এটা হয়তো দীপ্তি আন্টির দিক থেকে কিছুটা সাহায্য ছিল। তবে আমি জানতাম না যে রাতের সেই ঘটনার ফলে আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। দিনভর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই দীপ্তি আমাকে তার ঘরে বিশ্রাম নিতে বলল। বিছানায় শুয়ে পড়তেই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই দেখলাম দীপ্তি আন্টি আমার পাশে শুয়ে আছে, তার হাত আমার বুকের উপর রাখা। এমন অবস্থায় তাকে দেখে আমি একটু দূরে সরে গেলাম। মনে হলো হয়তো রাতে ঠান্ডা লাগায় সে পাশেই এসে শুয়ে পড়েছে। আর ঘুমের ঘোরে আমি তা বুঝতেই পারিনি। যেই আমি উঠলাম, দীপ্তি আন্টিও ঘুম ভাঙল। তখন আমি তাকে বললাম, আন্টি, তুমি আমার পাশে কেন শুয়েছিলে? দীপ্তি আন্টি জবাব দিল, আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম, কিন্তু রাতে খুব ঠান্ডা লাগছিল, তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি। আমি তখন আমার শার্ট খুঁজতে লাগলাম, দেখি শার্টটা হলে পড়ে আছে। শার্ট পরে আমি তাড়াতাড়ি তার ঘর থেকে বেরিয়ে পড়লাম এবং গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে পৌঁছে মাকে জানালাম যে রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই নতুন বাড়ির হলে থাকতে হয়েছিল। আমি কিছুক্ষণ থেমে গিয়েছিলাম স্নান করার জন্য। বাথরুমে গিয়ে যখন শার্ট খুললাম, তখন আয়নায় যা দেখলাম তাতে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। ভালো করে তাকাতেই বুঝতে পারলাম আমার বুকে লিপস্টিকের দাগ। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এটা কিভাবে হলো বা কখন ঘটল। অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। আমি ভাবছিলাম, হয়তো দীপ্তি আন্টি আমাকে যে স্যুপ খাইয়েছিল, তার কারণে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। সেই ঘুমের মধ্যে কি এমন কিছু ঘটেছে যা আমি টের পাইনি? রাতের সেই পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ ছিল,
তবে দীপতি বিবাহিত, তাই আমি নিজের মনকে নিয়ন্ত্রণে রেখেছিলাম। কিন্তু যে ঘটনা ঘটেছিল তা থেকে বোঝা যাচ্ছিল হয়তো দীপ্তি আন্টি মনেও একই ধরনের চিন্তা ছিল। তিনি হয়তো আমাকে নিয়ে ভাবতেন। সেই দিন আমার সব কাজ শেষ করলাম, কিন্তু সারাদিন ধরে দীপ্তি আন্টির কথা, আগের রাতের স্মৃতি বারবার মাথায় ঘুরতে লাগল। তার আচরণও কিছুটা রহস্যময় ছিল, যেন সে কিছু বলতে চাইছে। আমার মনেও তাকে নিয়ে অনেক কথা জমা হচ্ছিল, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। সেই সুযোগটাই আমি পাচ্ছিলাম না। 2 দিন পর আমি বাড়ির কাজ দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মিস্ত্রিরা বাড়ির দেয়ালগুলো আবার ঠিকঠাক করে দিয়েছে। বৃষ্টি 2 দিন ধরেই বন্ধ ছিল। আমি দীপ্তি আন্টির বাড়ির দিকে তাকালাম, কিন্তু বাড়ির দরজা বন্ধ। সাধারণত যখনই আমি সেখানে যেতাম, দীপতি আন্টি আশেপাশে থাকত। আজ তাকে কোথাও দেখা গেল না। চারপাশে তাকালাম, কিন্তু কোনো খোঁজ পেলাম না। শেষে আমি তার বাড়ির দরজার কাছে গেলাম। তখন তাকে দেখার জন্য একটা অস্থিরতা কাজ করছিল। তার বাড়ির কাছে পৌঁছাতেই ভেতর থেকে কিছু পুরুষদের কথা শোনার মতো লাগল। আমার মনে হলো হয়তো অতিথিরা এসেছে। তাই আমি ফিরে যাওয়াই ভালো মনে করলাম। আমার মন যদিও অস্থির হয়েছিল, কারণ সেই দিনের পরে আন্টি দেখার আকাঙ্ক্ষা আরও বেড়ে গিয়েছিল। সারাদিন অপেক্ষা করলাম, কিন্তু দীপ্তি আন্টি আর বের হল না। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আমি আমার ভাই এর সঙ্গে দেখা করলাম। তাকে দেখে আমি অবাক হলাম, কারণ এ সময় তাকে এখানে দেখার কথা নয়। আমি গাড়ি থামিয়ে তার দিকে গেলাম। ভাই কিছুটা ভীত দেখাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কি করছ? তোমার তো এই সময় হোস্টেলে থাকার কথা ছিল, আর তুমি এখানে এসেছ সেটা বলেওনি। ভাই উত্তর দিল, ভাইয়া, সব বলবো, কিন্তু আগে বাড়ি চলো। আমি অনেক দিন ধরে মায়ের হাতে রান্না করা খাবার খাইনি। তার কথা শুনে আমি তাকে গাড়িতে তুললাম এবং বাড়ি ফিরে গেলাম। সে খাবার খেল এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই রাতেও আমার ঘুম আসছিল না। বারবার ঘুমের মধ্যে অস্থির হয়ে পড়ছিলাম। আন্টির কথা বারবার মনে হচ্ছিল। রাতের একসময় হঠাৎ করে ভাই ঘুমের মধ্যে উঠে কোথাও যাচ্ছিল। আমি তাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকাল না। বুঝলাম সে ঘুমের মধ্যে হাঁটছে। আমি তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে এসে শুইয়ে দিলাম। পরের দিন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আজ দীপ্তি আন্টির সঙ্গে দেখা করতেই হবে। তাকে না দেখলে আমার অস্থিরতা কাটছিল না। আমি আবারও সেই বাড়ির কাজে দেখতে গেলাম। কাজ কতটা এগিয়েছে তা দেখছিলাম। হঠাৎ করে দীপ্তি আন্টি এসে হাজির হল। আজ সে সাধারণ একটি শাড়ি পরেছিল, কিন্তু তাকে দেখে আমার মনে পড়ল আগের রাতের সেই স্মৃতি। শাড়িতে আজ আন্টিকে অসাধারণ লাগছিল। তার প্রতি আমার মুগ্ধতা বাড়ছিল। মনে মনে আমি তার ভাবনায় ডুবে যাচ্ছিলাম। ঠিক তখনই দীপ্তি আন্টি কথা বলতে শুরু করল, অরিন্দম, তোমার একটু সাহায্য চাই। তুমি কি আমার সঙ্গে যাবে? তার সাহায্যের কথায় আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। দীপ্তি আন্টি বলল, আমাদের বাইরে যেতে হবে। আমরা আমার স্কুটিতে যাব। আমি একটু প্রস্তুত হয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর সে ফিরে এলো, সম্পূর্ণ প্রস্তুত হয়ে, এবং তাকে দেখে আমি চোখ ফেরাতে পারছিলাম না। তাকে আজ মনে হচ্ছিল আরও সুন্দর লাগছে তাকে। আমরা স্কুটিতে চড়ে রওনা হলাম এবং কিছু সময় পরে একটি পুরনো বাড়ির কাছে পৌঁছালাম। বাড়িটা বেশ বড় ছিল। আমি জিজ্ঞাসা করলাম, দীপতি আন্টি, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ? সে বলল, আমার বাড়ির আশেপাশে কিছুটা সম্মান আছে, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। এখানে আমার এক বন্ধুর ঘর আছে। আমরা সেই বন্ধুর ঘরে পৌঁছালাম। আমার মনে একটা চিন্তা ঘুরছিল, হয়তো আজ আমার মনের ইচ্ছাগুলো পূরণ হতে চলেছে। এই ভাবনায় আমি তার পিছু পিছু চললাম। স্কুটি থেকে নেমে আন্টি আমাকে নিয়ে বাড়ির এক কোণে ছোট্ট ঘরে গেল। ঘরে ঢুকে দেখলাম সেখানে একটা বিছানা আর পাশে একটি পানির কলস রাখা ছিল। দীপতি আন্টি বিছানায় বসে পড়ল। ঘরটা ছিল শান্ত আর খানিকটা অন্ধকারাচ্ছন্ন, তবে আমার মন সম্পূর্ণ অন্য কিছুতে নিবদ্ধ ছিল। আমি বিছানায় বসেছিলাম। কিছুক্ষণের মধ্যেই ঘরে 4 জন শক্তিশালী লোক ঢুকে পড়ল। তাদের দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। বুঝতে পারছিলাম না এখানে কি ঘটছে। দেখলাম তাদের মধ্যে 2 জনের হাতে ক্যামেরা আছে, এবং হঠাৎ করে ঘরের বড় বড় লাইটগুলো জ্বলে উঠল। আমি দীপ্তি আন্টিকে জিজ্ঞাসা করলাম, দীপ্তি আন্টি, এটা কি হচ্ছে? কিন্তু সে কোনো কথা বলার জন্য প্রস্তুত ছিল না। মুখে স্কার্ফ বাঁধা ছিল তার। আমি তার কাছে জানতে চাইতেই একটি ভারী মহিলার প্রবেশ হল ঘরে। সে এসে আমার পাশে বসল। একদিকে ছিল আন্টি, আর অন্যদিকে সেই মহিলা। আমি জোরে চিৎকার করে বললাম, এখানে কি চলছে? তখন সেই 4 জনের একজন বলল, তুমি যতই চিৎকার করো,
এই ঘর থেকে কোনো শব্দ বাইরে যাবে না। এটা শুনেই আমি বুঝতে পারলাম আমার সঙ্গে কিছু ঘটতে চলেছে। তখনই তাদের একজন একটি বড় ছুরি বের করল এবং তা আমার দিকে এগিয়ে ধরল। আমি প্রচণ্ড ভয়ে কাঁপতে লাগলাম। সে বলল, এখন তোমাকে আমাদের নির্দেশ মতো কাজ করতে হবে, না হলে তোমার জীবন বিপন্ন হবে। আমি ভয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। তখনই বুঝলাম আমি এক ভুল জায়গায় এসে পড়েছি এবং দীপ্তি আন্টির উপর ভরসা করে আমি নিজেকে একটি ভয়াবহ পরিস্থিতিতে ফেলে দিয়েছি। আমি বুঝতে পারছিলাম যে দীপ্তি আন্টির প্রকৃত অভিপ্রায় অন্য কিছু। সেই মহিলা এবং আন্টি আমার সাথে অদ্ভুত আচরণ করতে লাগলেন। আর ক্যামেরা হাতে থাকা লোকগুলো সেই মুহূর্তগুলো বন্দি করতে শুরু করল। তখনই আমার মনে হলো আমি একটা ফাঁদে আটকে গেছি। ঠিক সেই মুহূর্তে কেউ বাইরে থেকে দরজায় জোরে ধাক্কা দিল। দরজা খোলেনি, তাই সেটি ভেঙে ফেলা হলো। পুলিশ ঘরে ঢুকতেই দীপ্তি আন্টি ভয়ে থরথর করতে লাগল। পুলিশ এসে সেই লোকগুলোকে গ্রেপ্তার করল। তারা আসলে একটি চক্রের সদস্য ছিল, যারা নারীদের ফাঁদে ফেলে তরুণদের থেকে অর্থ আদায় করত। দীপ্তি আন্টি আগেও এমন অনেক কাজ করেছে, আর আমার ছোট ভাই ও এই প্রতারণার শিকার হয়েছিল। এই কারণেই আমরা দীপ্তি আন্টিকে ধরার জন্য পরিকল্পনা করেছিলাম। আমার ভাই আমাকে সবকিছু খুলে বলেছিল, কিভাবে আন্টি তাকে ফাঁদে ফেলেছিল। সে হোস্টেল থেকে ফেরার পথে দীপ্তি আন্টির সঙ্গে পরিচিত হয়েছিল এবং ধীরে ধীরে প্রতারণার শিকার হয়। আসলে দীপ্তি আন্টির আসল নাম দীপ্তি নয়। সে এবং তার দল যুবকদের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করত। আমি পুরো বিষয়টি পুলিশকে জানাই এবং পুলিশ আমাদের সাহায্যে এই চক্রটিকে ধরার জন্য একটি পরিকল্পনা তৈরি করে। দীপ্তি আমার ভাই এর সঙ্গেও এমন একটি ভিডিও ধারণ করেছিল এবং তার কাছ থেকে প্রচুর টাকা দাবি করেছিল। আমার ভাই কিছু টাকা দিয়েছিল, কিন্তু তারা তাতে সন্তুষ্ট হয়নি। তারা আমার ভাইকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং আরও অর্থ আদায়ের চেষ্টা করছিল। আমার ভাই এ ঘটনা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। রাতের বেলা যখন আমি আমার ভাইকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তখন দেখলাম সে এক কোণে বসে কাঁদছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে সব কথা জিজ্ঞাসা করলাম। অনেক সাহস সঞ্চয় করে সে আমাকে পুরো ঘটনা জানাল। তার সেই সাহসের কারণেই আমি দীপ্তি এই প্রতারণামূলক চক্রের পর্দা ফাঁস করতে পেরেছিলাম। আমাদের বাড়ির সামনে যে বাড়িটা দীপ্তি ভাড়া নিয়েছিল, সেটাও সে ভুয়া পরিচয় ব্যবহার করে ভাড়া নিয়েছিল। আমার ভাই এই ঘটনাটি তার জীবনে বড়সড় মানসিক আঘাত হেনেছে, যার জন্য সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। তাকে সুস্থ করতে অনেক সময় লেগেছিল। দীপতি এবং তার চক্রকে আমি আইনের আওতায় এনে ভালোভাবে শাস্তি দিতে পেরেছিলাম। সময়মতো সত্যটা জানতে পারায় আমি আমার ভাইকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। নইলে তার জীবনে কি ঘটতে পারত তা ভাবতেই ভয় লাগে। দীপ্তির এই চক্র সম্পর্কে জানার পর আরও অনেক তরুণ এগিয়ে এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছিল। অনেকেই এই ধরনের প্রতারণার শিকার হয়েছিল। বন্ধুরা, মনে রাখবেন, কারো মিষ্টি কথায় সহজেই বিশ্বাস করবেন না। অজানা লোকের উপর তাড়াতাড়ি বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। আপনার সরলতার সুযোগ নিতে কিছু লোক সর্বদা প্রস্তুত থাকে। তাই সজাগ থাকুন, যাতে আপনার জীবনে অরিন্দম এর মতো পরিস্থিতি না আসে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। খালা প্রায়ই আমার ঘরে আসতেন, তবে একদিন বিশেষ এক কারণে আমি নিজেই খালার ঘরের দিকে গেলাম। খালু তখন বাইরে ছিলেন, কিন্তু খালার ঘর থেকে অদ্ভুত কিছু শব্দ আসছিল, যা আমাকে বেশ অবাক করল। আমি আস্তে করে খালার ঘরের দরজার ফাঁক দিয়ে তাকালাম এবং যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। আমার খালা তখন মোবাইল ফোনে মনোযোগ দিয়ে কিছু করছিলেন। তার মুখে একটু অন্যরকম হাসি ফুটে উঠেছিল। সেই মুহূর্তে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম, কারণ তিনি এমন ধরনের পোশাক পরেছিলেন যা সাধারণত আমি তাকে পরতে দেখি না। এই পরিস্থিতি দেখে আমার মনে প্রশ্ন জাগল, তিনি ফোনে আসলে কি নিয়ে ব্যস্ত ছিলেন? আমার থেকে খালা খুব বেশি বড় ছিলেন না। হয়তো এজন্যই আমি তার অনুভূতিগুলো কিছুটা বুঝতে পেরেছিলাম। তাই আমি ধীরে ধীরে পা টিপে নিজের ঘরে ফিরে গেলাম এবং এমন ভাব করলাম যেন কিছুই বুঝতে পারিনি। তবে আমার মনে হয়েছিল যে খালা একাকিত্বের শিকার এবং কিছু ভুল করছেন। খালু তার জন্য সময় দিতেন না, আর সম্ভবত এই কারণেই তিনি নিজের একাকিত্ব মেটানোর চেষ্টা করছিলেন। আমি তখন নিজের মন থেকে এই ভাবনাগুলো সরিয়ে দিয়েছিলাম, কারণ খালা তো আমায় নিজের বাড়িতে থাকার সুযোগ দিয়েছিলেন। আমি তার ব্যক্তিগত বিষয়ে জড়াতে চাইনি।
তবে আমি কি জানতাম আমার সাথে এমন কিছু ঘটবে। খালা ছিলেন একেবারে তরুণী ও অত্যন্ত সুন্দরী একজন মহিলা, যার বয়স খালুর থেকে অনেকটাই কম ছিল। প্রথমবার খালাকে দেখে আমার বিশ্বাসই হচ্ছিল না যে উনি খালুর স্ত্রী। খালু যখন খালাকে আমাদের ছোট শহরে নিয়ে আসেন মায়ের সাথে পরিচয় করানোর জন্য, তারা খুব আনন্দের সাথে এসেছিলেন। কিন্তু খালাকে দেখার পরেই মায়ের মনোভাব পাল্টে যায়। আসলে খালু কাউকে কিছু না জানিয়েই বিয়ে করেছিলেন। তার মা-বাবা আর বেঁচে ছিলেন না, তাই খালু বড় শহরে একা থাকতেন এবং সেখানেই কোনো ভাইবোনকে না জানিয়ে বিয়েটা সেরে ফেলেছিলেন। যখন খালু খালাকে নিয়ে আমাদের বাড়িতে এলেন এবং মাকে জানালেন যে তিনি তার স্ত্রী, মা অবাক হয়ে গেলেন। খালু বললেন যে খালা দূরের আত্মীয়ের মেয়ে, কিন্তু মা স্পষ্টভাবে বলে দিলেন, এমন পরিবারে বিয়ে করলেন কেন যারা এমন কাজ করেছেন? মায়ের মতে খালার মতো কাউকে বিয়ে করার আগে খালুর ১০০ বার ভাবা উচিত ছিল। মায়ের স্পষ্ট জানিয়ে দিলেন যে খালাকে তিনি মেনে নিতে পারছেন না। খালার মন ভেঙে গেল, তিনি রাগে বললেন, আমি কোনো ভুল করিনি। আমি খালুকে ভালোবেসেছি, আর আমরা দুজনেই পছন্দ করে বিয়ে করেছি, এটুকুই আমার অপরাধ। কিন্তু মায়ের তার পুরনো সমস্ত গল্প সামনে এনে তাদের বাড়িতে থাকার জায়গা দেননি। খালু যেমন খালাকে নিয়ে এসেছিলেন তেমন করেই ফিরে গেলেন। খালু আর খালার চলে যাওয়ার পর মা খালার সম্পর্কে আমাদের সামনেও অনেক কটু কথা বললেন। মা জানালেন খালার পরিবার অতীতে নানা সময়কার আত্মীয় ছিলেন এবং তাদের পরিবার সবসময় অর্থলোভী ও সন্দেহজনক চরিত্রের ছিল। এই কথাগুলো শোনার পর আমরাও মায়ের কথা মেনে নিলাম এবং ভাবলাম হয়তো খালা লোভেই বিয়েটা করেছেন। খালা ছিলেন খালুর থেকে বয়সে অনেক ছোট এবং খুবই সুন্দরী। তাই আমার মনে প্রশ্ন জেগেছিল, কেন তিনি এত বড় বয়সের একজন ব্যক্তির সাথে বিয়ে করলেন? আমার বোনেরাও বলেছিল হয়তো খালা টাকার লোভেই এই বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। তবে যখন আমি বড় শহরে খালুর বাড়িতে থাকলাম, ধীরে ধীরে খালার সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠল। সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক আরও মজবুত হল। আমার মনে হতে শুরু করল হয়তো আমার মা খালার ব্যাপারে ভুল ধারণা পোষণ করতেন। খালার আচরণ আমার প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। তিনি ছিলেন একেবারে খোলামেলা, আমাদের মধ্যে কোনো দ্বিধা ছিল না। খালা এমনভাবে আমার সাথে মিশতেন যেন আমরা বহুদিনের পরিচিত। খালা বাড়ির কাজকর্ম করে এসে আমার কাছে বসতেন। আমরা একসাথে টিভি দেখতাম, কখনো গেম খেলতাম। খালা ধীরে ধীরে আমার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছিলেন। তিনি সবকিছু আমাকে খুলে বলতেন, বিশেষ করে খালুর ব্যাপারে তার অভিযোগগুলো। তিনি বলতেন খালু তার জন্য সময় দেন না, তাই আমার আশায় তিনি খুব খুশি হয়েছিলেন। তিনি সব সময় আমার খুব কাছাকাছি থাকতেন। এরপর খালু যখন কাজে বের হতেন, খালা প্রায়ই আমার ঘরে চলে আসতেন। কখনো বিছানায় বসে কথা বলতেন, আবার কখনো আমাকে পাশে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলাপ করতেন। খালার মনে হয়তো অনেক কথা জমেছিল, আর তাকে শোনার মতো কেউ ছিল না, তাই তিনি আমাকে পেয়ে মন খুলে বলতেন। একদিন কথা বলতে বলতে হঠাৎ খালা আমার হাতে হাত রেখে বললেন, তোমার মতো শক্তসামর্থ্য পুরুষরা আমার খুব ভালো লাগে। তোমার খালু তো একেবারে আলাদা, অনেকবার বলেছি জিমে যাওয়ার জন্য, কিন্তু তিনি শুনতেই চান না। মানুষ বয়স বাড়ানো থামাতে পারে না, কিন্তু নিজের শরীর তো ঠিক রাখতে পারে। খালার এই কথায় আমার হাসি পেয়ে গেল, কারণ খালুর পেট সত্যিই বেশ বড় হয়ে গেছে, তিনি প্রচুর খেতেন এবং নিজের স্বাস্থ্যের কোনো খেয়াল রাখতেন না। তবে খালা বলতেন, তোমার খালুর শরীর আর ভালো লাগে না আমার। তিনি মজা করে বললেন, তুমি কেন তোমার খালুকে বোঝাচ্ছ না, যাতে তিনিও তোমার মতো ফিট হয়ে যান? পুরুষ মানুষ ফিট হলেই ভালো লাগে। আমি হেসে বললাম, যতই চেষ্টা করো খালুকে জিমে পাঠানো সম্ভব নয়। যতক্ষণ না তিনি ভুলভাল খাবার খাওয়া বন্ধ করবেন, ততক্ষণ ফিট হওয়া সম্ভব না। খালা একবার আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন, তারপর একটু দীর্ঘশ্বাস ফেলে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি মনে মনে ভাবলাম, সুযোগ পেলে খালুকে বলবো যে তাকে নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা করা খুব জরুরি। কিন্তু খালু বাড়িতেই থাকতেন না। তিনি সকালে কাজে বেরিয়ে যেতেন এবং রাতে 10টার দিকে ফিরে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন। খালা সারাদিন একাই থাকতেন। তাই যখন আমি কলেজ থেকে ফিরতাম, তিনি প্রায়ই আমার ঘরে এসে সময় কাটাতেন। ধীরে ধীরে আমাদের মধ্যে এতটাই স্বাভাবিক সম্পর্ক তৈরি হল যে তিনি দরজায় না নক করেই রুমে ঢুকে পড়তেন। এক দুপুরে কলেজ থেকে ফিরে আমি পোশাক পাল্টাচ্ছিলাম। শার্ট খুলে বিছানা রেখেছিলাম এবং নতুন শার্ট নিতে আলমারি খুললাম। তখনই খালা হঠাৎ ঘরে ঢুকে পড়লেন। তিনি আমার দিকে তাকালেন এবং খালা কিছুক্ষণ ধরে আমার দিকে চুপচাপ তাকিয়েছিলেন। আমি অবাক হয়ে বললাম, খালা, কিছু বলবেন? তিনি মৃদু হেসে আমার দিকে কয়েক পা এগিয়ে এলেন এবং কাছে এসে বললেন, রাহুল, তোমার সাহায্য দরকার।
তার কথা শুনে আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, জবি খালা, কি করতে হবে? খালা আমার কাঁধে হাত রেখে বললেন, যা বলবো সেটা মন দিয়ে করতে হবে। তার কথায় কিছুটা অস্বস্তি বোধ করলেও আমি বললাম, জবি খালা, বলুন কি করতে হবে। তিনি কানে কানে আমাকে কিছু বললেন, যা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার নাম রাহুল। আমি এক ছোট শহর থেকে বড় শহরে পড়াশোনা করতে এসেছিলাম, যাতে নিজেকে যোগ্য করে তুলতে পারি এবং পরিবারকে সাহায্য করতে পারি। এই শহরে আমার খালু থাকতেন, তবে খালার কারণে আমি তাদের বাড়িতে না থেকে হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে আমার বড় খালা ছিলেন খুব অদ্ভুত প্রকৃতির। পরিবারের কারো সাথেই তার সম্পর্ক ভালো ছিল না। সবার সাথে ঝগড়া করে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আমি যখন পড়াশোনার জন্য বড় শহরে এলাম, খালা আমাকে দেখে বললেন, তুমি হোস্টেলে থাকার কি দরকার? আমাদের বাড়িতে এসো, আমাদের সাথে থাকো। খালার এই প্রস্তাবে আমি অবাক হয়ে গেলাম, কারণ তার তো আমার মায়ের সাথেও সম্পর্ক ভালো ছিল না। খালু এই প্রস্তাবে অবাক হলেন, কারণ তিনিও খালার স্বভাব ভালোভাবেই জানতেন। এ কারণেই তিনি নিজে থেকে আমাকে কখনো তাদের বাড়িতে আসার আমন্ত্রণ দেননি। খালার কথা শুনে আমি কিছুটা দ্বিধায় পড়লাম, কিন্তু শেষে বললাম যে আমি হোস্টেলেই ঠিক আছি। তবে খালা নিজের সহজ সরলতা দেখিয়ে বললেন, আমি এতটাই খারাপ নই যতটা তোমরা মনে করেছ। তোমার মা খালা আমাকে অনেক কিছু বলেন, আমিও কখনো কখনো পাল্টা কিছু বলে দিই, কিন্তু এর মানে এই নয় যে আমি সম্পর্কের মর্ম বুঝি না। এটা তোমার খালুর বাড়ি, আর খালুর বাড়ি থাকতে তুমি কেন হোস্টেলে থাকবে? এতে ভালো দেখাবে না। এখন থেকে তোমাকে আর হোস্টেলে ফিরে যেতে হবে না। আমি তো শুধু খালুকে সালাম জানাতে গিয়েছিলাম, কিন্তু খালার কথায় পুরোপুরি অবাক হয়ে গেলাম। খালা মুচকি হেসে বললেন, যাও, তোমার হোস্টেল থেকে সব কিছু নিয়ে এসো। আমি তোমার পছন্দের খাবার তৈরি করছি। এরপর খালা খালুকে বললেন, উপরের ঘরটা পরিষ্কার করিয়ে নাও, রাহুল এখন থেকে এখানেই থাকবে। এটা শুনে খালু বেশ খুশি হলেন। আমিও ভাবলাম হোস্টেলের খরচ বাঁচবে আর বাড়ির খাবারও পেয়ে যাব। বাইরে থেকে খাবার খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। 4 বছর এইভাবে কিভাবে চালাব? তাই বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি রাজি হয়ে গেলাম এবং হোস্টেল থেকে নিজের জিনিসপত্র নিয়ে আসতে রওনা হলাম। জিনিসপত্র নিয়ে এসে মাকে ফোন করে জানালাম যে খালা আমাকে তাদের বাড়িতে থাকতে বলেছেন এবং আমি হোস্টেল থেকে খালুর বাড়িতে চলে যাচ্ছি। এটা শুনে মা বেশ অবাক হলেন, এই মহিলার সম্পর্কে কিছু তো ভালো ভাবনা মাথায় এলো। আমি আমার মায়ের কাছে বললাম, মা, খালা এত খারাপ নয় যতটা সবাই মনে করে। আমার কথা শুনে মা বললেন, থাক থাক, বেশি খালার পক্ষপাতিত্ব করিস না। আমি তোর খালাকে ভালোভাবেই জানি। ও আমার ভাইয়ের উপার্জিত টাকায় নিজের জীবন সাজিয়েছে। ওর আর ওর পরিবার কেমন সেটা সবাই জানে, শুধু তোর খালুই দেখেন না। মায়ের কথা শুনে আমি ফোনটা রেখে দিলাম এবং মনে মনে ভাবলাম, মহিলাদের মধ্যে এই ধরনের সমস্যা কখনো শেষ হয় না। একজন মহিলা আরেকজন মহিলাকে কখনো ভালো চোখে দেখে না। এরপর আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম। আমি খালার বাড়িতে পৌঁছালাম, কিন্তু জানতাম না যে আমার খালা আমাকে বাড়িতে ডাকার পিছনে আসল উদ্দেশ্য কী ছিল। আমি আমার জিনিসপত্র গুছিয়ে হোস্টেল থেকে খালার বাড়িতে এলাম। খালা আমার পছন্দের খাবার রেঁধে রেখেছিলেন। সেই রাতে আমি, খালা আর খালু অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম। খালু তার স্ত্রী তানিয়র প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, আর আমি দেখে খুশি হলাম যে তারা একে অপরের সঙ্গে বেশ সুখী। পরের দিন খালু অফিসে চলে গেলেন, আর আমার কলেজও বন্ধ ছিল। আমি সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে রুম থেকে বের হলাম। দেখলাম খালা ঘরের কাজ করছেন, হাতের ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করছেন। খালাকে এমন মনোযোগ দিয়ে আগে কখনো দেখিনি। তিনি বেশ সুন্দরী ছিলেন, পরিশ্রমে তার কপালে ঘাম জমে গিয়েছিল। আমাকে দেখে তিনি বললেন, তুমি নাশতা করবে? তোমার জন্য কিছু বানিয়ে দিই? আমি বললাম, না খালা, আপনার কষ্ট করার দরকার নেই। তিনি কাজ ফেলে আমার কাছে এসে বললেন, তুমি কি তোমার মায়ের মতো আমাকে পর ভাবো? আমি বললাম, না, এমন কিছু না। এরপর তিনি আমার হাত ধরলেন এবং আমাকে সোফায় বসিয়ে বললেন, আমার সম্পর্কে অনেকেই ভুল ধারণা পোষণ করে, কিন্তু আমি এতটা খারাপ নই। আমি আর তোমার খালু। হ্যাঁ, আমি নিজের পছন্দে বিয়ে করেছি। কিন্তু এর মানে এই নয় যে আমি সংসার করতে জানি না। তোমার মা বারবার আমাকে বলতেন যে আমি সংসারী মহিলা নই, কিন্তু এর মানে কি সত্যিই তা? আমি এটা সহ্য করতে পারিনি, তাই রাগের বশে আমি তাকে কিছু কথা শুনিয়ে দিয়েছিলাম, তুমি এসব কথায় মন খারাপ করো না। আমি চেয়েছিলাম সম্পর্কটা স্বাভাবিক হোক। তাই তাদের বাড়িতে থাকার সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সবকিছু ভুলে যেতে।
আমি খালাকে বুঝিয়ে বললাম যে মনের কোনো পুরনো কষ্ট আমি আর মনে রাখতে চাই না, আর মায়ের কথায় প্রভাবিত হয়ে কোনো পুরনো ঝগড়া মনে রাখার কোনো ইচ্ছা আমার নেই। খালা এটা শুনে খুব খুশি হলেন। তারপর খালা বললেন, চলো দুজন মিলে কিছু নাশতা বানাই। আমিও এখনো কিছু খাইনি। খালা তখনও মাথায় ওড়না নেননি, বরং আমাকে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। তিনি আমার সামনেই সব সময় খোলা মেলাই থাকতেন। এতে তিনি কিছু মনে করেন না, কারণ শহরের মেয়েরা খোলা মেলা থাকতেই বেশি পছন্দ করে। তিনি কাজ করতে করতে আমাকে কিছু কিছু নির্দেশ দিচ্ছিলেন, আমিও তার সাথে সাহায্য করছিলাম। কিছুক্ষণ পর আমরা একসাথে বসে নাশতা করছিলাম। খালার সহজ সরল এবং আপনভাব আমাকে ভালো লাগছিল। হোস্টেলের জীবনের চেয়ে এখানে থাকা অনেক বেশি আরামদায়ক মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম খালা খুবই একাকী। খালু সারাদিন অফিসে থাকেন, আর খালা ঘরের কাজকর্ম শেষ করে চুপচাপ বসে থাকেন। অনেক সময় আমি খালাকে চোখের পানি ফেলতে দেখেছি। অনেকবার জিজ্ঞেস করার পর তিনি বললেন যে তিনি নিজেকে খুব একা মনে করেন। খালুর সাথে পছন্দ করে বিয়ে করলেও এখন তিনি মনে করেন খালুর ভালোবাসা আর আগের মতো নেই। তিনি তার নিজের পরিবারকেও খুব মিস করেন। আমি খালাকে বোঝানোর চেষ্টা করলাম যে খালু এখনও তাকে অনেক ভালোবাসেন। এরপর থেকে আমি খালার সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম। ধীরে ধীরে আমাদের সম্পর্কটা আরও সহজ হয়ে গেল। খালা প্রায়ই আমার রুমে এসে বসে থাকতেন, আমার সাথে সময় কাটাতেন, আর আমি তাতেই খুশি হতাম। কিন্তু একদিন খালা আমার বিছানায় শুয়ে পড়লেন। খালা প্রায়ই নিজের নাইট ড্রেসে আমার সামনে চলে আসতেন এবং এতে তার কোনো অস্বস্তি হতো না। বরং তিনি আমার পাশে বসে সিনেমা চালিয়ে দিতেন। মাঝে মাঝে তিনি আমাকে জিজ্ঞেস করতেন, তোমার জীবনে কি কোনো মেয়ে আছে? থাকলে বলো, আমি তোমার বিয়ে করিয়ে দেব। আবার কখনো বলতেন, আমি নিজেই তোমার জন্য একটা মেয়ে খুঁজে দেব। একদিন খালা আমাকে বললেন, তুমি অনেক যুবক এবং শক্তিশালী, আর এমন পুরুষই আমার ভালো লাগে। তিনি প্রায় প্রতিদিন আমাকে দুধের গ্লাস এনে দিতেন এবং বলতেন, এভাবেই থাকো সবসময়। কিছুদিন পর আমি লক্ষ্য করলাম খালা তার মোবাইলে বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। অনেক সময় চুপচাপ নিজের ঘরে চলে যেতেন, আর তখন তার ঘর থেকে অদ্ভুত শব্দ আসত। যদিও আমি কখনো খালার বিষয়ে সন্দেহ করিনি, কিন্তু যখন সেমিস্টার শেষে আমার ছুটি হল, আমি ঠিক করেছিলাম যে বাড়ি ফিরে যাব। কিন্তু খালা আমাকে যেতে দিলেন না। বরং জোর করে আমাকে থেকে যেতে বললেন, তুমি চলে গেলে আমি একা হয়ে যাব, তাই তুমি যেও না। আমি খালার কথা রাখতে থেকে গেলাম। সারাদিন আমরা বাইরে ঘুরতাম, আর খালা আমার খুব কাছাকাছি থেকে আমার সঙ্গে ছবি তুলতেন। তিনি বলতেন, তোমার খালু এসব নিয়ে কোনো আগ্রহই রাখেন না। খালা আমাকে নিয়ে প্রায় সব শপিং মলে ঘুরতে যেতেন, আর আমরা যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম তখন তিনি আমার রুমেই চলে আসতেন। এখন এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে এতে আর কোনো অস্বস্তি লাগত না। তবে যখনই আমি আমার মায়ের সাথে ফোনে কথা বলতাম, মা বলতেন, খালার থেকে একটু দূরে থাকো। তিনি তেমন ভালো মহিলা নন, কিন্তু এখন আর আমি মায়ের কাছে এসব কথা বলতাম না। আমার মনে হতো মা আসলে খালার প্রতি হিংসার কারণেই এসব বলছেন, কারণ খালুর তো ভালো চাকরি ছিল। বিয়ের আগে খালু তার ভাইবোনদের জন্য অনেক খরচ করতেন, কিন্তু বিয়ের পর খালার জন্যই সবকিছু করেছিলেন। হয়তো এ কারণেই আমার মা খালাকে পছন্দ করতেন না। কিন্তু আমি খালার মধ্যে তেমন কোনো খারাপ কিছু দেখতে পাইনি। খালু আমাদের প্রচুর টাকা দিতেন, কারণ বিয়ের আগে তিনি তার সব রোজগার ভাইবোন ও তাদের সন্তানদের জন্য খরচ করতেন। সম্ভবত এই কারণেই তাদের কেউ খালুর বিয়ের দিকে মনোযোগ দেয়নি। খালার সাথে সময় কাটানো আমার জন্য খুব ভালো লাগত, আর ছুটির দিনগুলোও দ্রুত কেটে যাচ্ছিল। আমার মা আমাকে বারবার ডাকছিলেন, কিন্তু আমি আর ফিরে যাইনি। আমি বলেছিলাম, আমি এখানে বন্ধুদের সঙ্গে আছি। কলেজ পুনরায় শুরু হওয়ার পর একদিন আমি ক্লাস থেকে ফিরে এসে আমার ইউনিফর্মের শার্ট খুলে বিছানা রাখলাম এবং অন্য জামা খুঁজছিলাম। সেই সময় খালা হঠাৎ ঘরে প্রবেশ করলেন। আমাকে শার্ট ছাড়া দেখে তিনি হাসি দিয়ে বললেন, তুমি জামাগুলো তো ছড়িয়ে ছিটিয়ে রাখছ কেন? তারপর তিনি নিজের ওড়না ঠিক করতে করতে বললেন, তাড়াতাড়ি করো, একটু সাহায্য দরকার, শার্টটা ঠিক করে দাও। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে খালা? খালা বললেন, আর কিছু নয়, আমার জামার চেইনটা আটকে গেছে, একটু সাহায্য করবে? আমি খালার কথা মতো চেইনটা ঠিক করতে এগিয়ে গেলাম। হঠাৎ খালা পিছনে ঘুরে আমাকে কাছে টেনে নিলেন। আমি অবাক হয়ে গেলাম এবং একটু ঘাবড়ে গেলাম, বুঝতে পারছিলাম না কি ঘটছে। তখনই খালুর গম্ভীর কণ্ঠ ভেসে এলো। এখানে কি চলছে? খালুর কণ্ঠ শুনেই আমি তাড়াতাড়ি দূরে সরে গেলাম। খালাও দ্রুত উঠে দাঁড়ালেন, আর তার জামার চেইন খোলা থাকায় সেটা ঠিক করতে লাগলেন। খালা খালুর সামনে পড়েই কান্নাকাটি শুরু করে দিলেন এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন।
তিনি বলতে লাগলেন, আমি তো ওকে আপনার ভাগ্নে ভেবে বাড়িতে জায়গা দিয়েছিলাম। তার যত্ন নিয়েছি, কিন্তু দেখুন, ও আমার মানসম্মানের শত্রু হয়ে উঠেছে। দেখুন তো, ও আমার শার্টটাও পুরো নষ্ট করে দিয়েছে। এটা বলেই তিনি নিজের শার্টের দিকে ইশারা করলেন, যা কিছুটা ছেঁড়া ছিল। তারপর খালা বলতে লাগলেন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেছি যে ওর মনোভাব ভালো না, কিন্তু সাহস পাইনি। ভয় ছিল আপনি আমার কথায় বিশ্বাস করবেন না, উল্টে আমাকেই ভুল বুঝবেন। তাছাড়া আপনার পরিবারের লোকজন তো আগেই আমাকে ভালোভাবে নেয় না। যদি এই ঘটনা কাউকে জানানো হয় তাহলে সবাই আমাকে দোষ দেবে। আমি তো সবকিছু সঠিকভাবে করার চেষ্টা করছিলাম, কিন্তু ফেঁসে গিয়েছি। এরপর খালা নিজের মোবাইল ফোন বের করে সেই ছবিগুলো দেখালেন, যা তিনি নিজেই আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে তুলেছিলেন। খালা বললেন, ও এই ধরনের কাজ অনেক দিন ধরেই করে আসছে, কিন্তু আমি উপেক্ষা করেছি। আজ তো ও সব সীমা ছাড়িয়ে গেছে। আপনার বোন নিজেকে অনেক সম্মানিত বলে দাবি করেন, কিন্তু তার ছেলেকে তিনি মহিলাদের সম্মান করতে শেখাননি। আমাকে সবসময় বদনাম করে, খারাপ কথা বলে এড়িয়ে চলে, আর তার ছেলে এমন কাজ করছে, অথচ তাকে কোনো খবরই নেই। এই কথা শুনে খালু রেগে গিয়ে আমার কাছে এসে এক চড় মারলেন এবং বললেন, তোমার মা সবসময় আমার স্ত্রীকে খারাপ চরিত্রের বলে এসেছে, কিন্তু নিজের ছেলেকে কিভাবে মানুষ করেছেন তা কি চোখে পড়ে না? এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তারপর খালু আমার সামনে থেকেই আমার মায়ের কাছে ফোন করলেন এবং বললেন, তোমার ছেলেটা আমার স্ত্রীর সম্মানের উপর আঘাত হেনেছে। তিনি আমার মা সম্পর্কে খারাপ মন্তব্য করে ফোন কেটে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। আমার খালা কাঁদতে কাঁদতে তার পেছনে চলে গেলেন। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি কিছু বুঝে ওঠার আগেই নিজেকে দোষমুক্ত করার জন্য কিছুই বলতে পারলাম না। খালু আর আমার সঙ্গে কোনো কথাই বলতে চাইছিলেন না। আমি কান্না করতে করতে আমার জিনিসপত্র গুছাতে লাগলাম। কিছুক্ষণ পর খালা চুপিসারে আমার ঘরে ঢুকলেন। আলমারির পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে হেসে বললেন, তোমার মা সবসময় আমাকে খারাপ পরিবারের মেয়ে বলে অপমান করেছে, আমার চরিত্র নিয়ে কথা বলেছে। অথচ আমার একমাত্র দোষ ছিল, আমি প্রেম করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলাম। এখন দেখো, কিভাবে তোমাকে খারাপ চরিত্রের হিসেবে খালুর সামনে দাঁড় করিয়ে দিলাম। এখন তোমার মা বুঝবে বিনা কারণে কাউকে দোষ দিলে তার উপর কিভাবে বিপদ আসে। আমি তো বিয়ে করেছি, কিন্তু তোমার উপর যে অভিযোগ উঠেছে সেটা তো খুব ভয়ানক। সারা জীবন এই কলঙ্ক কখনো ধুতে পারবে না। তোমার মামা এখন তোমার সমস্ত আত্মীয়দের ফোন করে তোমার কাজকর্মের কথা বলছেন। এবার কিভাবে পরিবারের মধ্যে মুখ দেখাবে? আর তোমার মা কিভাবে সবাইকে জবাব দেবেন সেটা আমি দেখতে চাই। এ কথা বলে খালা হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন, আর আমি যেন মাটির নিচে তলিয়ে গেলাম। তখনই আমার মাথায় এলো, এটা সবই আমার মায়ের সাথে শোধ নেওয়ার জন্য ছিল। তারা ভালোর মুখোশ পড়েছিলেন, কিন্তু ভিতরে ভিতরে প্রতিশোধের আগুন পুষেছিলেন। তবে কোথাও আমার এবং আমার মায়েরও ভুল ছিল। কেন আমি আমার যুবতী খালার কাছাকাছি গিয়েছিলাম? কেন আমি তাকে এমন সুযোগ দিয়েছিলাম? যদি আমার মা তার চরিত্র নিয়ে প্রশ্ন না তুলতেন, বারবার তাকে অপমান না করতেন, হয়তো তিনি এ ধরনের কাজ করতেন না। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম, চুপচাপ খালুর বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। মা আমাকে আবার ডেকে পাঠিয়েছিলেন। বাড়ি ফিরে যাওয়ার পর মা আমাকে খুব তিরস্কার করলেন। আমি মাকে পুরো ঘটনা খুলে বললাম, কিন্তু তিনি বললেন, তোমার কথায় কেউ বিশ্বাস করবে না, কারণ তোমার খালু সবাইকে বলছেন যে তিনি নিজে তোমাকে সব দেখেছেন। কেউ বিশ্বাস করবে না যে তুমি কিছুই করনি। আমি মাকে বললাম, তুমি কখনো বিশ্বাস করতে চাইলে না যে খালা খারাপ নন। বরং তুমি নিজেই তাকে খারাপ বলেছিলে, যদিও তিনি তোমার সাথে কখনো কোনো অন্যায় করেননি। তুমি তাকে ভালোভাবে চিনতেও না, শুধু কিছু কথা শুনেছিলে অন্যদের কাছ থেকে, আর সেই শোনা কথার উপর ভিত্তি করেই তুমি খালাকে কটু কথা শুনিয়ে যেতে। কিন্তু কিভাবে জানো যা তুমি শুনেছ সেটা সত্যি ছিল নাকি মিথ্যে? যেমন আমার উপর আনা অভিযোগ, আমি মাকে বললাম, সম্পর্কগুলোর মাঝে বিষ ঢেলে দিয়েছিলে তুমি, আর তার মূল্য আমাকেই দিতে হলো। আমি খালাকে দোষী মনে করি না, বরং তুমি দোষী। আমি কখনো খালার মধ্যে লোভ বা খারাপ কিছু দেখিনি, এমনকি খালুর সাথেও তার কোনো খারাপ আচরণ চোখে পড়েনি। তবে তোমাদের কথাবার্তার কারণে হয়তো তিনি একটু কঠোর ছিলেন খালুর প্রতি। আমার কথা শুনে মা চুপ করে গেলেন। গল্পটি আমাদের শেখায় যে পারিবারিক সম্পর্কের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া কতটা গুরুত্বপূর্ণ। গল্পের গুরুত্ব আমাদের জীবনে অত্যন্ত গভীর ও বহুমুখী। এটি শুধু বিনোদনের উৎস নয়, বরং শিক্ষা, অভিজ্ঞতা বিনিময় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি শক্তিশালী মাধ্যম। প্রতিটি গল্প আমাদের নতুন দৃষ্টিভঙ্গি
শিক্ষা এবং অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যা আমাদের জীবনকে নতুন আলোতে দেখতে সাহায্য করে। এভাবে গল্প আমাদের সমাজ, সংস্কৃতি এবং ব্যক্তিগত বিকাশের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তাই আমাদের উচিত গল্প বলার ও শোনার এই শিল্পকে কেবল রক্ষা করা নয়, বরং সেটিকে আরও বিকশিত করা। এর মাধ্যমে আমরা আমাদের চিন্তা প্রসারিত করতে পারব, অনুভূতিকে আরও গভীর করতে পারব এবং পারস্পরিক সংহতির বন্ধনকে শক্তিশালী করতে পারব। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।